गौरक्षक और जो आरएसएस वाले हैं, इन लोगों को 3 घंटा रस्सी से बांध के मारे, जिसमें से एक को मार दिए, यानी उसकी हत्या कर दी। उसका नाम अफान था और एक लड़के का नाम है नासिर। आबारो मब लिंचिंग, आबारो हत्या, आबारो मोदी राजत्वे सबका साथ सबका विकासे मुस्लिम युवक के पिटिए मारा हलो। हाँ, गोरक्षकेर नामे बजरंग दल आरएसएस लोक गत शनिवार महाराष्ट्रेर नासिक जेलार किन्नौर हाईवेते कथित गोरक्षकरा गाड़ी आटके 2 युवकके एक अज्ञात जायगाय निये गिये 3 घंटा धरे पिटिয়েছে। তাদেরকে বাঁশ লাঠি রড দিয়ে পিটিয়েছে। সেখানে একজন মারা গিয়েছেন আফওয়ান নামে, আর একজন যুবক শেখ নাসির সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাকে নাসিক থেকে বোম্বাইতে ট্রান্সফার করা হয়েছে। ঠিক যে সময় আমেরিকাতে গণতন্ত্রের বড়াই করছে মোদি, আমেরিকা রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে সাংবাদিক সম্মেলনে মোদির জীবনের 9 বছর রাজত্বে প্রথম সাংবাদিক সম্মেলন করছেন। সেই সাংবাদিক সম্মেলনে মোদিকে প্রশ্ন করেছে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক সাবরিন সিদ্দিকা। প্রশ্ন করেছে যে প্রশ্নটা সেটাই হলো সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে। যখন মোদি তার উত্তর দিচ্ছেন সাবরিন সিদ্দিকার প্রশ্নের, আমার রক্তে ডিএনএ তে গণতন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ, বিজেপি ভারতের সব জাতি সব ধর্ম সব লিঙ্গের মানুষকে নিয়ে একসাথে চলতে চায়, এই বলে যখন হাততালি নিচ্ছেন মোদি এবং ভারতীয়রা গর্ববোধ করছেন, ঠিক সেখানেই বাস্তব চিত্রটা ফুটে উঠছে। ভারতে আবার কথিত গোরক্ষকরা, কথিত গো সন্ত্রাসী বলা যায়, কথিত গো জঙ্গি বলা যায়, তারা 2 যুবককে 3 ঘন্টা ধরে পিটছে এবং সেই মারেতে একজন মারা যায়। হ্যাঁ, ভারতের যে বাস্তব চিত্র আখলাক থেকে শুরু হয়েছিল, পেহেলগাম তাবরেজ থেকে শুরু হয়েছিল যে হত্যা, সেই হত্যা এখনো চলছে। আর কথিত ভাবে আইওয়াসের ভাবে বিজ্ঞাপনের ভাবে ভারতের মুসলিম এবং সংখ্যালঘুরা এবং দলিতরা আদিবাসীরা ভালো আছে, সেই বিজ্ঞাপনের মাধ্যমে দেশবাসীকে জানানো হচ্ছে আমরা ভালো আছি। এবং সেটাই বাইডেনের সঙ্গে আমেরিকার সেনেটে সাংবাদিক সম্মেলনে সেটাই মোদি বলেছেন এবং হাততালি দিচ্ছেন। কিন্তু বাস্তব চিত্র আলাদা। মোদি রাজত্বের 9 বছরে প্রায় প্রতি মাসে প্রতি সপ্তাহে বলা যায় মুসলিম অত্যাচার ঘটছে এবং 1-2 করে যুবক মারা যাচ্ছে। কখনো গোহত্যার নামে, কখনো বোরখা পরার নামে, কখনো দাড়ি রাখার নামে এই হত্যা চলছে। এই হত্যা কোথায় শেষ তা কিন্তু আমরা জানি না। এই আমেরিকা সফরেই আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি বারাক হোসেন ওবামা এবং তিনি মোদির এই সফরেই তিনি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আপনি যদি মুসলিম সংখ্যালঘুদের উপরে অত্যাচার না থামাতে পারেন ভারত টুকরো টুকরো হয়ে যাবে। যেটা কিছুদিন আগে পর্যন্ত ভারতের বিভিন্ন বিশেষজ্ঞরা, বিভিন্ন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করেছেন ভারত ধর্মীয়ভাবে আবার টুকরো হতে যাচ্ছে। যে টুকরো হয়েছিল স্বাধীনতার প্রাপ্তিতে, ভারত ভেঙে পাকিস্তান হয়েছিল, আবার বাংলাদেশ হয়েছে, সে আবার ভারত ভাঙতে যাচ্ছে। হ্যাঁ, যেভাবে মুসলিম অত্যাচার হচ্ছে, মুসলিমদেরকে মারা হচ্ছে, মুসলিম যুবকদেরকে কথিত গোরক্ষক নামে মারা হচ্ছে, সেই দিকেই কি ভারত আগাচ্ছে? আমরা কি এই ভাইয়ে ভাইয়ে হিন্দু মুসলিম করে আবার 47-এর সেই যে হত্যা লীলা কি দেখতে পাবো, যেখানে সামনাসামনি মোদিকে ফেস করতে হয়েছে? বারাক ওবামা যে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক, তার মুখোমুখি হয়েও মোদিকে একই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কথিত এই গোরক্ষকদের কেন শাস্তি হবে না? কেন আইন, কেন কোর্ট, কেন পুলিশ কেউ কথিত গোরক্ষকদের শাস্তি দিতে পারবে না? পেহেলগাম থেকে শুরু করে 100-র ওপর যুবক এই কথিত গোরক্ষকদের, গো সন্ত্রাসীদের হাতে এবং এই আরএসএস দের হাতে মারা গেছে। কেন তাদের পুলিশ, কোর্ট, বিচার বিভাগ কেন শাস্তি দিতে পারছে না? আজ পর্যন্ত একটাও গোরক্ষকের নামে যেভাবে পিটিয়ে মব লিঞ্চিং করে হত্যা করা হয়েছে, একটাও কোনো অপরাধী শাস্তি পায় না। উল্টে অপরাধীকে বিধায়ক করা হয়েছে। আখলাককে যে মেরেছিল সম্বিত সোম, মূল অভিযুক্তকে, তাকে বিধায়ক করা হয়েছে। তাবরেজ, পেহেলগাম এদেরকে মারা হয়েছে। তাদেরকে জেল থেকে রিহা পাওয়ার পর তাদেরকে কথিত পুলিশ অনেক চাপে, বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন বিশেষজ্ঞদের চাপে যখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, জেল থেকে ছাড়িয়ে এনে বেল পাওয়ার পর তাদেরকে ছাড়িয়ে এনে ফুলমালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। গান্ধীর যে ভারত ছিল, রবীন্দ্রনাথের যে ভারত ছিল, সেই ভারত কি এই ভারত ছিল? আমরা কি সত্যির কি ভারত ভেঙে টুকরো হয়ে যাবে? এটাই এখন বড় প্রশ্ন। হ্যাঁ, আইন, প্রশাসন, পুলিশ যদি এইভাবে চলতে থাকে হয়তো ভারত একদিন ভেঙে যাবে। যেটা নরেন্দ্র মোদীকে সামনে আমেরিকা সফরে প্রশ্ন ছুঁড়েছে, প্রশ্ন উঠেছে এবং যেটা বিগত কয়েক বছর ধরে চলছিল, সত্যি কি ভারত খণ্ডিত হয়ে যাবে? ভারতের কি বিচার বিভাগ, শাসন বিভাগ কথিত গোরক্ষকদের, কথিত মুসলিমদের অত্যাচারীদের শাস্তি দিতে পারছে না? ভারতের আইন কি পঙ্গু হয়ে গেছে? এটাই কিন্তু প্রশ্ন উঠছে। এর দায় কিন্তু আমাদের সকলের, এর দায় প্রতিটা ভারতীয় নাগরিকদের। ধন্যবাদ দেওয়া দরকার নাসিক পুলিশকে। নাসিক পুলিশ যে 26 জন ছিলেন, 26 জনের যারা, যে 26 জন সন্ত্রাসী জঙ্গি যারা এইভাবে নারকীয়ভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তাদের ভিতরে 11 জনকে গ্রেপ্তার করেছেন এবং নাসিক পুলিশ আশ্বাস দিয়েছেন যে আমরা বাকিদেরকেও গ্রেপ্তার করব।
কিন্তু আমরা এর আগেও বিভিন্ন ঘটনাতেও দেখেছি পুলিশ আশ্বাস দিয়েছেন, কিন্তু কিছু লোককে ধরেছে, তার কিছুদিন পর তাদেরকে বেল দেওয়া হয়ে গেছে। আদৌ পর্যন্ত স্থায়ীভাবে কোনো বিচার হয় না, কাউকে জেলে যেতে হয় না। এখনও পর্যন্ত যতজনকে মব লিঞ্চিংভাবে হত্যা করা হয়েছে সব আসামি ঘুরে বেড়াচ্ছে, আরামে আনন্দের সঙ্গে আছে এবং সরকারের মদতে আনন্দে জীবনযাত্রা করছে এবং বিভিন্নভাবে সরকারি সাহায্য নিয়ে তারা বেঁচে আছে। একটা দেশের পক্ষে বড় বিপজ্জনক ঘটনা, একটা জাতিকে, একটা ধর্মের লোকেদের উপরে যেভাবে হত্যালীলা চলছে, হত্যালীলা মোদি রাজত্বে হত্যালীলা চলে আসছে, সেই কেন তাদের উপরে চুপ আছে, এটা একটা বড় প্রশ্ন। ওখানেই যে মারা গিয়েছিল আফফান, তার মামার বক্তব্য আমরা একটু শুনে নেব। गौरक्षक और जो आरएसएस वाले हैं, इन लोग का हाथ है। इन लोग टोटल 26 लोग ने इन लोग को मौके वारदात से उठा के, यानी एक टोल नाके से उठाकर कोई दूसरी जगह लेके जाके इन लोग को 3 घंटा मारे, हाथ पैर बांध के रस्सी से। क्यों मारे उनको? बोलते लोग गौमांस की तस्करी कर रहे थे। गाड़ी के अंदर तो गौमांस दिखा रहे हैं, दिखा नहीं हम लोग को कुछ। हम लोग पहुंचे तो गाड़ी तो हम लोग के सामने खाली थी, गाड़ी को पूरी तरह से तोड़ फोड़ कर दिए थे और अफान को जगह पे ही मार दिए थे इन लोग ने। कानून छोड़ दिए इन लोग को, सरकार ने ये बजरंग दल और आरएसएस को खुला छोड़ दिए है। इन लोग की गुंडागर्दी बढ़ते ही जा रही है, बढ़ते जा रही है। ऐसे में बढ़ेंगी तो सिर्फ हर माँ का लाल कम होते जाएगा। क्या करेंगी? सरकार तो कुछ कर रही नहीं है। अभी इसी तरह से अगर कोई मुसलमान ने एक को मार दिया तो बोलेंगे आतंकवाद। आप लोगों को कैसा पता चला कि इनको मारा गया वहाँ पे? मेरे को वहाँ से फ़ोन आया सिन्नर से, तो किसने बताया आपको? एक दोस्त था, उसने मेरे को कॉल किया था। उसने मुझे इसके बारे में जानकारी दी। उसने बोला अफान, तो मैंने बोला मेरा भांजा है, मेरा छोटा भाई है।